চলবে সেটা আমি না, এটা বলবেন না, এটা স্বৈরাচারী কায়দা। দেশপ্রেমিকার ভান ধরে পর্দার আড়ালে আওয়ামী লীগের খেলাই খেলছেন যমুনা টিভির জনপ্রিয় উপস্থাপিকা রোকসানা আঞ্জুমান নিকোল। এটা যমুনার টেলিভিশনের অনুষ্ঠান। যমুনা টেলিভিশন, কিন্তু এইভাবে কথা বলবেন না, এইভাবে কথা বলবেন না। নিকোলের বিরুদ্ধে এই গুরুতর অভিযোগ সামনে এনেছেন এ সময়ের 3 সাহসী সাংবাদিক ইলিয়াস হোসাইন, কনক সরোয়ার ও পিনাকি ভট্টাচার্য। কেন এই 3 আলোচিত সাংবাদিকরা হঠাৎ নিকোলের দিকে এমন অভিযোগের আঙুল তুললেন, এর পেছনে তাদের যুক্তিই বাকি? আজকের আমাদের এই বিশেষ প্রতিবেদনে সেই গোপন রহস্যই ফাঁস করা হবে। আপনি বঙ্গবন্ধুকে বিশ্বাসঘাতক বলেছেন, আমি আমার জায়গা থেকে। নিকোল যদি সত্যিই মুখোশধারী হয়ে থাকেন, তবে ক্ষুব্ধ জনতা এর কী জবাব দেবে এবং তার পরিণতি কতটা ভয়াবহ হতে পারে, এ সমস্ত কিছুই আজকের এই ভিডিওতে একদম পানির মতো পরিষ্কার হয়ে যাবে। জুলাই বিপ্লবের সময়ে এই উপস্থাপিকাকে টেলিভিশনের পর্দায় চোখের পানি ফেলতে দেখা গিয়েছিল। সেই দৃশ্য দেখে দেশের সাধারণ মানুষ ভেবেছিল নিকোল হয়তো সত্যি সত্যিই শিক্ষার্থীদের ওপর হওয়া অন্যায় ব্যথিত হয়েছেন, কিন্তু সময়ের সাথে সাথে সেই ধারণা ভুল প্রমাণিত হচ্ছে। এখন বোঝা যাচ্ছে সেই কান্না ছিল আসলে এক ধরনের সাজানো নাটক বা কুমিরের কান্না। দেশের মানুষ যখন ভাবছে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে এখন সত্য কথা বলা হবে এবং দালালদের দৌরাত্ম্য কমবে, ঠিক তখনই নিকোল উল্টো পথে হাঁটতে শুরু করেছেন। তিনি অত্যন্ত কৌশলে ধাপে ধাপে আওয়ামী লীগকে আবার প্রতিষ্ঠিত করার মিশনে নেমেছেন। আর সাংবাদিক ইলিয়াস হোসাইনি সবার আগে এই ভণ্ডামির মুখোশ টেনে ছিঁড়ে ফেলেছেন। তিনি সরাসরি যমুনা টেলিভিশন কর্তৃপক্ষকে সতর্ক করে দিয়ে বলেছেন যে নিকোলের মতো এই তথাকথিত দেশপ্রেমিকার ব্যাপারে এখনই সাবধান হওয়া প্রয়োজন। ইলিয়াস হোসাইন স্পষ্ট ভাষায় উল্লেখ করেছেন যে নিকোলের টকশোগুলো আসলে সাংবাদিকতা নয়, বরং এগুলো হলো আওয়ামী পুনর্বাসনের এক গভীর ও সুপরিকল্পিত ষড়যন্ত্র। ঘটনার গভীরে গেলে দেখা যায় নিকোল তার টকশোতে অতিথি হয়ে আসা ব্যারিস্টার এস.এম. শাহরিয়ার কবিরের সাথে যে আচরণ করেছেন তা কোনো সুস্থ বা নিরপেক্ষ সাংবাদিকতার পর্যায়ে পড়ে না। টকশো চলাকালীন সময়ে শাহরিয়ার কবির যখন শেখ মুজিবের সমালোচনা করছিলেন এবং সত্য তুলে ধরছিলেন, তখন নিকোল তাকে এমনভাবে থামিয়ে দেন যেন মনে হলো শাহরিয়ার কবির কোনো নিষিদ্ধ কথা বলে ফেলেছেন। নিকোল অত্যন্ত ধমকে সুরে বলেন যে বিজয়ের মাসে দাঁড়িয়ে বঙ্গবন্ধুকে বিশ্বাসঘাতক বলা যাবে না। তিনি নিজেকে এমনভাবে উপস্থাপন করেছেন যেন তিনি শেখ মুজিবের একজন পরীক্ষিত সৈনিক বা দলীয় কর্মী, অথচ তিনি বসে আছেন একটি নিরপেক্ষ টেলিভিশনের সংবাদ উপস্থাপিকার চেয়ারে। শাহরিয়ার কবির অবশ্যই অপমানে দমে যাননি। তিনি মুখের উপর বলে দিয়েছেন যে অনুষ্ঠান কিভাবে চালাতে হবে সেটা নিকোল তাকে শেখাতে পারেন না। তিনি নিকোলের এই আচরণকে স্বৈরাচারী কায়দা বলে আখ্যায়িত করেছেন। একজন অতিথির সাথে এমন অপমানজনক এবং আক্রমণাত্মক আচরণ কেবল তখনই সম্ভব যখন উপস্থাপিকার মাথায় কোনো নির্দিষ্ট দলের এজেন্ডা বা নির্দেশ কাজ করে। সোশ্যাল মিডিয়ায় এখন আগুনের মতো ছড়িয়ে পড়েছে জনপ্রিয় অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্যের মন্তব্য। পিনাকি ভট্টাচার্য বরাবরই সোজা সাপটা কথা বলতে পছন্দ করেন। তিনি স্পষ্টভাবে বলেছেন যে নিকোল রেড লাইন ক্রস করেছেন, অর্থাৎ সবকিছুর একটা সীমা থাকে, কিন্তু নিকোল সেই সীমা লঙ্ঘন করে ফেলেছেন। পিনাকি মনে করেন নিকোলের এই ধৃষ্টতা কোনোভাবেই ক্ষমার যোগ্য নয়। এর আগেও পিনাকি অভিযোগ করেছিলেন যে নিকোল অতিথিদের অপ্রাসঙ্গিক প্রশ্ন করে মূল আলোচনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করেন, কিন্তু এবার যা করেছেন তা সাংবাদিকতার নামে কলঙ্ক ছাড়া আর কিছুই নয়। তিনি আসলে সাংবাদিকতার সাইনবোর্ড ব্যবহার করে ভেতরে ভেতরে আওয়ামী লীগের দালালি করছেন। পিনাকি, ইলিয়াস এবং কনক সরোয়ারের মতো 3 জন হেভিওয়েট সাংবাদিক ও জনমত গঠনকারী যখন একযোগে কারো বিরুদ্ধে আঙুল তোলেন, তখন বুঝতে হবে ডাল মে কুছ কালা হ্যায়। তারা দেখতে পাচ্ছেন যে নিকোল কিভাবে ধীরে ধীরে ফ্যাসিবাদের পক্ষে জনমত তৈরি করার অপচেষ্টা চালাচ্ছেন। নিকোলের এই ভোল পাল্টানো দেখে দেশের সচেতন মহল আজ অবাক হয়েছে। জুলাই মাসে যখন ছাত্রদের গুলি চলছিল তখন তিনি মায়া কান্না কেঁদেছিলেন, আর আজ যখন সেই খুনি হাসিনা ছাত্র জনতার তোপের মুখে দেশ ছেড়ে পালিয়েছে, তখন নিকোল সেই খুনিদের ভাবমূর্তি বাঁচাতে মরিয়া হয়ে উঠেছেন। তিনি তার টকশোতে এমন সব অতিথিদের বেছে বেছে নিয়ে আসছেন যারা চিহ্নিত আওয়ামী দোসর হিসেবে পরিচিত। এর মধ্যে অন্যতম হলেন মাসুদ কামাল। এই মাসুদ কামালের বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে যে তিনি ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন করেন এবং আওয়ামী লীগের পক্ষে কথা বলেন। নিকোল নিয়মিত মাসুদ কামালকে তার শোতে জায়গা করে দেন। মাসুদ কামাল যখন কথা বলেন তখন মনে হয় ওবায়দুল কাদের বা হাসান মাহমুদ কথা বলছেন, আর নিকোল খুব চতুরতার সাথে মাসুদ কামালকে দিয়ে বর্তমান সরকারের সমালোচনা করান এবং পরোক্ষভাবে বোঝাতে চান যে এর চেয়ে আগের সরকারই ভালো ছিল। এই 2 জন মিলেই টকশোর টেবিলে বসে ঘণ্টার পর ঘণ্টা এই ষড়যন্ত্রমূলক আলোচনা চালিয়ে যাচ্ছেন। নিকোল মাসুদ কামালকে উস্কে দেন যাতে সে আরও বেশি করে বিতর্কিত মন্তব্য করতে পারে
এবং বর্তমান সরকারকে বেকায়দায় ফেলতে পারে। অন্যদিকে ধানমন্ডি ৩২ নম্বর বাড়ি ভাঙার ঘটনা নিয়েও নিকোল তার আসল রূপ দেখিয়েছেন। ২৪-এর গণ অভ্যুত্থানের পর বিক্ষুব্ধ জনতা যখন শেখ মুজিবের বাড়ি ভেঙে গুড়িয়ে দিল, তখন সেটা ছিল সাধারণ মানুষের দীর্ঘদিন জমানো ক্ষোভের বহিঃপ্রকাশ। কিন্তু নিকোল সেটা মানতে নারাজ। তিনি তার অনুষ্ঠানে বিএনপি নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানাকে আমন্ত্রণ জানান এবং দুজনে মিলে এই ঘটনাকে মববাজি বা মব জাস্টিস বলে আখ্যায়িত করেন। রুমিন ফারহানা বলেন যে ২৪ থেকে ৪৮ ঘন্টা ধরে বাড়িটি ভাঙা হয়েছে, যা বিভৎস মববাজি। তখন নিকোল মাথা নেড়ে সায় দেন এবং সম্মতি জানান। তিনি একবারও বললেন না যে এই বাড়িটি ছিল ফ্যাসিবাদের আঁতুড়ঘর। তিনি একবারও বললেন না যে এই বাড়ি থেকেই হাজার হাজার মানুষকে গুম করার নির্দেশ দেওয়া হতো। অথচ তিনি শুধু দেখলেন বাড়ি ভাঙা হচ্ছে। তিনি খুব কৌশলে বিপ্লবীদের অপরাধী বানানোর চেষ্টা করলেন। নিকোল দেখাতে চাইলেন যে ৩২ নম্বর বাড়িতে হামলা করাটা একটা অন্যায় কাজ হয়েছে, কিন্তু তিনি ভুলে গেছেন যে জনগণ তাদের ক্ষোভের থেকেই এই কাজটা করেছে। নিকোলের এই অবস্থান প্রমাণ করে যে তিনি জনগণের সেন্টিমেন্টের তোয়াক্কা করেন না, বরং তিনি তার প্রভুদের খুশি করতেই ব্যস্ত। বর্তমান অন্তর্কালীন সরকারের ছাত্র উপদেষ্টাদের নিয়েও নিকোলের চুলকানির শেষ নেই। তিনি সুযোগ পেলেই ছাত্র নেতাদের বিতর্কিত করার চেষ্টা করেন। উপদেষ্টা আসিফ মাহমুদ সাজিব ভুইয়ার বাবার ক্ষমা চাওয়া নিয়ে তিনি যে নোংরা প্রশ্ন করেছেন তা শুনে রুচিশীল মানুষ মাত্রই ঘৃণা প্রকাশ করেছেন। আসিফ মাহমুদের বাবা তার ছেলের কোনো একটা সিদ্ধান্তের জন্য বিনয়ের সাথে ক্ষমা চেয়েছিলেন, অথচ নিকোল সেটাকে নিয়ে ব্যঙ্গ করেছেন। তিনি প্রশ্ন করেছেন, চুরি করে ধরা খাওয়ার পর ক্ষমা চাওয়া কি কোনো অ্যাপ্রোচ হতে পারে? অথচ আসিফ মাহমুদ বা তার পরিবার কোনো চুরির সাথে জড়িত নয়। নিকোল খুব নোংরাভাবে শব্দের খেলা খেলে মানুষের মনে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করেছেন, কারণ তার মূল উদ্দেশ্যই হল ছাত্র নেতাদের ইমেজ নষ্ট করা। তিনি চান মানুষ যেন মনে করে যে এই ছাত্র নেতারা আসলে কোনো কাজের না। এর মাধ্যমে তিনি পরোক্ষভাবে সেই পতিত স্বৈরাচারকেই মহিমান্বিত করতে চান এবং বোঝাতে চান যে তাদের বিকল্প নেই। তিনি বর্তমান সরকারের পান থেকে চুন খসলেই সেটা নিয়ে চিৎকার চেঁচামেচি শুরু করেন, কিন্তু হাসিনার আমলের মেগা দুর্নীতি নিয়ে তিনি অদ্ভুতভাবে নীরব থাকেন। তার এই দ্বিমুখী আচরণই প্রমাণ করে যে তিনি আসলে কার হয়ে কাজ করছেন। এছাড়া নিকোল জামায়াতে ইসলামী এবং বিএনপির বিরুদ্ধেও উস্কানিমূলক প্রশ্ন ছুড়ে দেন, কিন্তু আওয়ামী লীগের প্রসঙ্গ এলেই তিনি একেবারে চুপসে যান। তার এই নমনীয়তাই বলে দেয় তার শেকড় আসলে কোথায় পোতা আছে। নিকোলের এই সিলেক্টিভ জার্নালিজম বা বেছে বেছে খবর প্রচারের বিষয়টি এখন সবার কাছে ধরা পড়ে গেছে। জনপ্রিয় সাংবাদিকরা বলছেন যে নিকোল মনে করেন আওয়ামী লীগ ছাড়া দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তিনি হাসিনাকে এখনও অপসীনহার নেত্রী হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ২৪ পরবর্তী সময়ে যখন খুনি হাসিনার বিচার দাবি করা হচ্ছে, তখন নিকোল চেষ্টা করছেন হাসিনাকে আবার রাজনীতিতে ফিরিয়ে আনার ক্ষেত্র প্রস্তুত করতে। তিনি তার টকশোর মাধ্যমে এমন একটা ন্যারেটিভ বা বয়ান তৈরি করতে চাইছেন যেন মানুষ মনে করে হাসিনার সময় দেশ ভালো চলত। এটা যে কত বড় একটা ষড়যন্ত্র তা সাধারণ মানুষ এখন বুঝতে পারছে। জানা যায় নিকোল খুব সূক্ষ্ম পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন। তিনি জানেন সরাসরি আওয়ামী লীগের পক্ষে কথা বললে মানুষ তাকে বর্জন করবে, তাই তিনি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলেন। তিনি নিজেকে নিরপেক্ষ দেখানোর চেষ্টা করেন, কিন্তু তার প্রতিটি কথা এবং কাজের পেছনে থাকে ফ্যাসিবাদের সমর্থন। সমালোচকদের দাবি, সাংবাদিক ইলিয়াস হোসাইন ঠিকই ধরেছেন যে এসব টকশো হল আওয়ামী পুনর্বাসনের বাহানা, অর্থাৎ আওয়ামী লীগকে আবার ক্ষমতায় আনার জন্য যে মাঠ তৈরি করা দরকার নিকোল সেটাই করছেন। তিনি মিডিয়াকে ব্যবহার করে মানুষের মগজ ধুলাই করার চেষ্টা করছেন, কিন্তু তিনি ভুলে গেছেন যে ২৪-এর প্রজন্ম অনেক বেশি সচেতন। তারা এখন আর মিডিয়ার এই নাটক বিশ্বাস করে না। এদিকে পিনাকি ভট্টাচার্য যে রেড লাইনের কথা বলেছেন তা খুবই গুরুত্বপূর্ণ। সাংবাদিকতার একটা সীমা থাকে, নিকোল সেই সীমা অনেক আগে অতিক্রম করেছেন। তিনি এখন আর সাংবাদিক নন, তিনি একজন রাজনৈতিক কর্মীতে পরিণত হয়েছেন। তার কাজ হলো মানুষকে বিভ্রান্ত করা এবং সত্যকে আড়াল করা। এই ধরনের সাংবাদিকতা দেশের জন্য কতটা ক্ষতিকর তা ২৪-এর বিপ্লব আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। সোশ্যাল মিডিয়া এখন নিকোলের বিরুদ্ধে প্রতিবাদের ঝড় উঠেছে। নেটিজেনরা দাবি করছেন যে যমুনা টিভি কর্তৃপক্ষকে অবিলম্বে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। মানুষ বলছে যে মুগ্ধর মতো শহীদরা আমাদের জন্য জীবন দিয়ে গেছেন, তাদের রক্তের সাথে বেইমানি করছেন নিকোল। মুগ্ধ আমাদের জন্য পানি রেখে গিয়েছিলেন, আর নিকোল সেই পানির বোতলের পাশে বসেই ফ্যাসিবাদের গুণগান গাইছেন। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। নিকোলের মতো মুখোশধারীদের যদি এখনই থামানো না হয়, তাহলে তারা দেশের বড় ক্ষতি করে ফেলবে। তারা ভেতর থেকে ষড়যন্ত্র করে বিপ্লবকে ব্যর্থ করার চেষ্টা করবে। নিকোল এখন যমুনা টিভির স্টুডিওকে আওয়ামী লীগের অলিখিত পার্টি অফিস বানিয়ে ফেলেছেন। সাংবাদিক ইলিয়াস, কনক এবং পিনাকির মতো জনপ্রিয় ব্যক্তিত্বরা যখন একযোগে কারো বিরুদ্ধে কথা বলেন, তখন বুঝতে হবে বিষয়টা কতটা গুরুতর। তারা দেশের মঙ্গলের জন্যই এই কথাগুলো বলেছেন। তারা দেখতে পাচ্ছেন যে চোখের সামনে কিভাবে আবার ষড়যন্ত্রের জাল বোনা হচ্ছে। নিকোল সেই জালেরই একজন মূল কারিগর। পরিশেষে বলা যায়, রোকসানা আঞ্জুমান নিকোল সাংবাদিকতার আড়ালে যে নোংরা খেলা খেলছেন তা অত্যন্ত বিপজ্জনক এবং রাষ্ট্রবিরোধী। এখন দায়িত্ব জনগণের এবং যমুনা টিভি কর্তৃপক্ষের। যমুনা টিভি যদি তাদের গ্রহণযোগ্যতা ধরে রাখতে চায়, তাহলে অবিলম্বে নিকোলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
আর যদি তারা সেটা না করে তাহলে মানুষ ধরে নেবে যে তারাও এই ষড়যন্ত্রের অংশ। তথ্যের জগতে সত্যের অনুসন্ধান করতে গিয়ে নিকোলের মতো অনেক মুখোশধারীকে চিনে রাখা জরুরি।